মিতু ডাক্তারের কাছে গেল, গিয়ে বলল 2 দিন পর রুগীকে সে নিয়ে যাবে। প্রথমে ডাক্তার রাজি না হলেও মিতুর জোরাজুরিতে আর না করতে পারল না। মিতুর সেবা করবে তখন রাজি হলো। আজ তানহার গায়ে হলুদ, 2 দিন পর বিয়ে। এই বিয়েতে মামুন এবং লেখক শামীম দুজনের একজনও উপস্থিত থাকতে পারবে না। আসলে নিজের চোখের সামনে কি কেউ কারোর প্রেমিকার বিয়ে দেখতে পারে? তাছাড়া তানহা তো নিজ ইচ্ছায় বিয়ে করতেছে। মামুন এবং আমার পক্ষ থেকে তানহার জন্য দোয়া রইল। যাই হোক, 2 দিন থাকার পর মামুন মিস মিতুকে সাথে নিয়ে বাসায় গিয়ে সব মিতুকে দিয়ে ব্যাগে ভরে নিয়ে গ্রামের বাসে উঠল। মিতুর কাছ থেকে বিদায় নিল। মিতুর চোখে সে কি পানি! হয়তো নিজের একতরফা ভালোবাসা হারিয়ে ফেলার কান্না এটা। তারপর কি হবে সেটা ভাবছেন, অপেক্ষা করেন। মামুনকেও বিয়ে দিয়ে দিব। মামুনের চোখের কোণেও জল। হয়তো মামুন পারত মিতুকে আপন করে নিতে। যেখানে তানহা অন্য কাউকে বিয়ে করে নিতেছে। রাস্তায় নানান রকম চিন্তা করতে করতে গ্রামে পৌঁছে গেল। বাস থেকে নেমে সেলাই করা হাতে তো আর ব্যাগ নেওয়া যায় না। তাই নেমেই একজন ভ্যান চালককে ডেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে মামুন তার বাবা মাকে ডাকতে লাগলো। সবাই যে যার ঘর থেকে বাহিরে এসে দেখে মামুন এসেছে। আর মামুনের চেহারা আর হাতের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল। বাবা মামুন, এসব কি করে হয়েছে তোর? ওই রাস্তায় আর কি ছিনতাইকারী ধরেছিল, তার সাথে একটু মারামারি করতে গিয়ে এরকম হয়েছে। চিন্তা করো না মা, কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। তাই বলে ছিনতাইকারীর সাথে মারামারি করবি তুই? এখন কি বাহিরে রেখে এসব জিজ্ঞেস করবে বাবা? ছোট ব্যাগগুলো নিয়ে ভিতরে যা তুই। মামুনের কথা মতো তার ছোট ভাই বোন ভ্যান থেকে ব্যাগ নিয়ে ভেতরে গেল। মামুনের বাবা ভ্যান চালককে ভাড়া দিয়ে বিদায় দিল। তারপর মামুনের মা মামুনকে নিয়ে বারান্দায় বসলো। দেখেছিস বাবা কি হয়েছে তোর মুখে? সবখানে কাটা গেছে, আর হাতের তালুতে তো মনে হয় সেলাই পড়েছে তোর। এত চিন্তা করতে হবে না মা, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে আর একটা ক্রিম দিয়েছে, এসব কাটা দাগ চলে যাবে। মামুনের মা খালি ছেলের সাথে কথাই বলবে নাকি? যাও পানি নিয়ে এসে মুখটা ধুয়ে দাও তো আগে। মামুনের মা মামুনের বাবার কথা মতো বালতিতে পানি এনে ভালো করে মুখ ধুয়ে দিল। তার আগে অবশ্য মামুনের ছোট বোন মামুনকে ব্রাশ করিয়ে দিল। নিজের বাড়িতে থাকার সুখটাই আলাদা, কারণ এখানে সবাই স্বার্থ ছাড়া ভালোবাসে। মামুনের ব্রাশ করা মুখ ধোয়া হয়ে গেল। তার মা বোন নাস্তা নিয়ে আসলো। বড় ভাইয়া, হা কর, আমি তোকে খাইয়ে দেই। বিয়ের পর বাড়ি থেকে চলে যাবি বলে খাইয়ে দিবি আজ? আমাকে তাড়িয়ে দিলে বুঝি তোরা 2 ভাই সুখে থাকবি? এই যে পাগলি বোনটা আবার কাঁদে, তোকে তাড়িয়ে দেওয়ার কারো সাধ্য আছে নাকি? আমি তো কথার কথা বললাম আর কি। আরে ভাই তুইও না, আরে কাঁদতে দে, বিয়ের দিন কান্দার প্র্যাকটিসটা হয়ে যাবে। দেখি, আমি কাঁদবো না। কার কি বলার আছে বলুক। যেদিন থেকে থাকবো না সেদিন থেকে তোরা দুজন বুঝবি। তুই আসলে একটা পাগলি। ছোট তো মজা করতেছে, দে এবার খাইয়ে দে, দেখি কতদিন বাড়ির খাবার খাই না। মামুনের ছোট বোন মামুনকে খাইয়ে দিতে লাগলো। মাঝে মাঝে ছোট ভাইটাও মুখের খাবার কেড়ে নিয়ে খাচ্ছে। মানে ছোট বোন যখন মামুনকে খাইয়ে দিবে সেই সময় ছোট ভাইটা হা করে খেয়ে নেয়। তারা খেতেও থাকে আর আনন্দ করতেও থাকে। এসব দৃশ্য দেখে মামুনের বাবা মায়ের চোখে আনন্দের পানি আসে। খাওয়া শেষ হলে মামুনকে ওর বোন ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মামুনের বাবা ঘরে আসে। মামুন, আর তো 2 দিন পর তোর বোনের বিয়ে, তাই বলছিলাম কি তুই তো আমার সাথে এই অসুস্থ শরীর নিয়ে যেতে পারবি না, তাই তো ছোট ভাইকে নিয়ে বাজারে যাচ্ছি। হ্যাঁ বাবা, তাই করো। আমি তো যেতে পারলে ফোন ধরতেও পারবো না। আর হ্যাঁ বাবা, ওদেরকে কি বিয়ের কেনাকাটা করে দিয়েছো? হ্যাঁ, টাকা দিয়ে দিছি। তোর মামি আর তোর মামা মিলে ওদের জামাই ছেলে মেয়েকে বিয়ের মার্কেট করে দিবে। আর জামাইকে কি বিয়ের কাপড় কিনে দাওনি? হ্যাঁ, তোর ছোট ভাই নিজে থেকে তার পছন্দ মতো কিনে দিয়েছে। আর কেউ বাকি নেই তো নাকি? না বাবা, কেউ বাকি নেই। আর তোর বোনের জন্য গহনা, শাড়ি, কসমেটিক্স, হিল, স্যান্ডেল সব কিছু তোর মামি 2 দিন আগে কিনে দিয়ে গেছে। তাহলে ঠিক আছে, ওসবের আর চিন্তা রইল না। বাবা, সবাইকে কি দাওয়াত করেছো? সেসব তোকে চিন্তা করতে আর হবে না। সবাইকে দাওয়াত করা শেষ হয়েছে। তুই বরং বিশ্রাম কর, আমি আর
তোর ভাই বাজারে যায়, সাথে তোর খালুও থাকতেছে, আর তোর ছোট মামাও ওই দিন দিয়ে আসবে। টেনশন মুক্ত হলাম। এখন সব আয়োজন করো তাহলে, আমি বিশ্রাম করি। অনেক বড় পথ জার্নি করেছি। মামুনের বাবা বের হয়ে বাজারে গেল। যেহেতু মেয়ের বিয়ে, তাই গরু, ছাগল, মুরগি, মাছ, ডিম, চাল, মশলা, তরি তরকারি সব কিনতে হবে। আর একা মানুষের পক্ষে এত করা সম্ভব নয়, তাই মামুনের খালু আর ছোট মামাও সাথে থাকলো। মামুন চোখ বন্ধ করতেই চোখে ঘুম চলে আসলো। শেষ বিকেলে মামুনের মায়ের ডাকে মামুনের ঘুম ভাঙে। আর একটু আগে ডাকলে না কেন মা? কতটা দেরি হয়ে গেল। অনেকটা পথ জার্নি করে এসেছিস, তাছাড়া তোর শরীরটাও দুর্বল, তাই ডাকিনি। বাবা এসেছে বাড়ি মা? আসতে আরো একটু দেরি হবে। উঠে বাইরে আয়, মুখটা ধুয়ে তোকে খাইয়ে দিই। সেই সকালে এসে নাস্তা করেছিস। মামুনও বিছানা থেকে বাহিরে আসলো। মামুনের মা ভালো করে চোখে মুখে পানি দিয়ে ধুয়ে দিল। গামছা দিয়ে মুখটা মুছে দিয়ে চেয়ারে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিল মামুনের মা। বোন শোন, ওটা যতই আমাদের বাড়ি হোক না কেন, এখন থেকে ওটা তোর শ্বশুর বাড়ি। এখন থেকে ওই বাড়ির সবার সাথে ভালো ব্যবহার আর সবার সেবা যত্ন করি। যে কাজ করতে বলবে হাসি মুখে তা করবি। মামা মামি আর তোর স্বামীর সেবা যত্ন ভালো করে করবি। এমন কোনো কাজ করবি না যাতে তারা তোর জন্ম পরিচয় কিংবা আমাদের বাবা মাকে খারাপ বলে। আর শোন, নামাজ কালাম ঠিক মতো আদায় করবি বলে দিলাম। আমাকে এত সব আর বলতে হবে না ভাইয়া। এমন কোনো কাজ বা কথা বলবো না যাতে তোমাদের কারো সম্মান নষ্ট হয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বাড়িতেও অনেক মেহমান আসলো। মামুন বাদে সবাই কাজে লেগে পড়েছে। কারো যাতে অসম্মান না হয় সেই দিকটা মামুন খেয়াল রাখতেছে। বরযাত্রী আসলে আগে মৌলবি ডেকে বিয়ে করার পর সবাই খাবার খেলো। তারপর বরপক্ষ কনে পক্ষকে নিয়ে গেল। বাড়িটা খালি হয়ে গেল। সবার মন একটু খারাপ। যাই হোক, এভাবে আরো বেশ কিছুদিন চলে গেল। মামুন এখন পুরোপুরি সুস্থ। তালুর সেলাই খোলা হয়ে গেছে। সেলাই করা জায়গা শুকিয়ে গেছে। মুখের দাগ নেই। মামুন ঘরের ভিতরে মোবাইলে কিছু কোম্পানির লোকের সাথে কথা বলতেছে। এমন সময় মামুনের বাবা মা ঘরে আসলো। মা বাবা আমাকে কি কোনো কিছু বলবে তোমরা? মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেছে, আর আমরাও চাই এবার তুই বিয়েটা করে নে। আমি তো বাবাকে সব বলে দিয়েছি। হ্যাঁ, তোর দোকান তো রেডি আছে, তুই চাইলে দোকানে এখন মালামাল তুলতে পারিস। যে যে কোম্পানির মাল নিয়ে শোরুম দিবি সেটা শুরু কর। ডেকোরেশন তো হয়ে গেছে, এখন মালামালগুলো আসা বাকি। সেই জন্য তো মোবাইলে কথা বললাম। পরশুর মধ্যে দোকানে সব চলে আসবে বাবা। আর একটু পর আমি দোকানে যাব বাকি সব কিছু ঠিক করতে। আর দোকান পরিষ্কার করতে হবে তো। তাহলে তো আর সমস্যা থাকলো না। তোকে এখনো বলি, তোর কি পছন্দের কেউ আছে? যদি থাকে তাহলে বলতে পারিস আমাদেরকে, আমাদের কোনো সমস্যা নেই। তোমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করব মা, আমার কোনো পছন্দের কেউ নেই মা। ওই যে পাশে সালাম ভাইয়ের মেয়ে সুমাইয়ার সাথে তোর বিয়ের আলাপ চলতেছে, এখন তোর মতামতের অপেক্ষায় আছি। ওই সুমাইয়া যে একবার আমাদের গাছের পেয়ারা পাড়তে গিয়ে পড়ে গিয়েছিল? হ্যাঁ, ওই সময়ের সাথে তোর বিয়ের কথা চলছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের পছন্দ আমার এই পছন্দ, এতে আমার কোনো না নেই। তোমরা কথা বলো। ঠিক আছে, তাহলে আমরা কথা এগিয়ে নেই, কি বলো মামুনের মা? মামুন উঠে বাজারে গিয়ে নিজের দোকানের বাকি কাজগুলো সেরে নিল। 2-3 দিনের মধ্যে দোকানের মালামাল তোলা শুরু হয়ে গেল। এভাবে আরো কয়েকদিন চলে গেল। মামুন এখন শোরুমে বেশি সময় থাকে। মাঝে মাঝে সেখানে মামুনের ছোট ভাইও থাকে। মামুন গ্রামের 2টো ছেলে রেখেছে। একার পক্ষে তো আর শোরুম চালানো সম্ভব না। শহর থেকে গ্রামে আসার পর এত ব্যস্ততার মাঝে সময় কেটে গেছে, একটা বারো তানহার কথা বা মিতুর কথা মনেই পড়েনি মামুনের। আজ প্রায় 1 মাস হয়ে গেল। মিতুর সাথে যোগাযোগ করতেও পারেনি। মামুন ফোন বের করে মিতুকে ফোন দিল। আর 1 মাস পর তাহলে আপনার মনে পড়েছি আমি। তা কি খবর? কেমন দিনকাল যাচ্ছে আপনার? আসলে ছোট বোনের বিয়ে, এদিকে নিজের শোরুম দেওয়া, তার উপর অসুস্থ ছিলাম। এর কারণে আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই আমি। তাহলে এখন গ্রামে গিয়ে সব ঠিক হয়ে গেছে তো নাকি? শোরুম কেমন চলছে আপনার? হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। নতুন মানুষ, শোরুম দিলাম, চলতেছে কোনো রকম আর কি। ছোট না বড় শোরুম দিয়েছেন আপনি? বলা চলে বড় করে দিয়েছি।
3টে কোম্পানির প্রোডাক্ট আছে শোরুমে, সাথে মোবাইল ফোনও আছে। টিভি, ফ্রিজ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাসের চুলা, হিট চুলা, গ্যাসের সিলিন্ডার, জগ, মগ, তালা, বাসন, কেবল চেয়ার, টেবিল, ঘর সাজানোর সকল জিনিস কম বেশি সবই আছে। তাহলে তো বেশ বড়ই আছে আপনার শোরুম। ইস, আগে যদি দিতেন তাহলে আমার বিয়ের আগে সব নিতাম আমি। কি বলেন, কবে বিয়ে করলেন? একটাবার জানানোর দরকার ছিল নাকি? আসলে আমিও চাকরি ছেড়ে দেওয়ার পর পরিবারকে সময় দিচ্ছি, ব্যস্ত সময় পার করেছি। হঠাৎ করে আপু আম্মু ছেলে দেখলো আর বিয়েটা হয়ে গেল। তা কতদিন হলো বিয়ে করার আপনাদের? এই তো সপ্তাহ বিয়ে হওয়ার। তা আপনি কবে বিয়ে করছেন? মা বাবা মেয়ে পছন্দ করে রেখেছে, কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। আচ্ছা, তানহার কি বিয়ে হয়ে গেছে? আর বিয়েতে তো মনে হয় গিয়েছিলেন। আপনি চলে যাওয়ার পর দিন রিজাইন দিই আমি, তাই বিয়েতে যাওয়া হয়নি আমার। হঠাৎ তানহার কথা জিজ্ঞেস করছেন যে? আসলে নানা, ব্যস্ততার মাঝে সবকিছু ভুলে গিয়েছিলাম তো, তাই হঠাৎ আপনার সাথে কথা বলাই মনে হলো আর কি। আপনার বাবা মা যখন মেয়ে ঠিক করেছে, সুতরাং তানহার কথা ভুলে যাওয়া উচিত আপনার। আর তানহা তো বিয়ে করে হয়তো স্বামী সংসার নিয়ে সুখেই আছে। সে যদি আমার ভালোবাসা অবহেলা অপমান করে আর একজনকে বিয়ে করে সুখী হতে পারে, তাহলে আমি কেন পারবো না? শেষের 2 মাস আপনার সাথে যা ব্যবহার করেছে, এতে করে কি আপনার মনে হয় এখনো তার জন্য ভালোবাসা আছে মামুন সাহেব? যাই বলেন না কেন, তাকে ভোলা সম্ভব নয়। হয়তো আমার কিছু ভুলের কারণে তাকে হারিয়ে ফেলেছি। আমার দোষে সে এমন করেছে মিস মিতু, কিন্তু তানহা এমন অহংকারী না, তাকে খুব ভালো করে চিনি আমি। এখন এসব বলে কি আর কোনো লাভ আছে মামুন সাহেব? সে তো আর আপনার নেই, এখন অন্য কারো হয়ে গেছে সে। কষ্ট হয়, কিন্তু কি করব বলেন, চাইলেও ভুলতে পারতেছি না। নতুন বউ আদর ভালোবাসা দিলে এমনি সব ভুলে যাবেন। তানহার কথা মনে করে আপনি আবার আপনার বউকে অবহেলা করিয়েন না, বুঝলেন? তা একদিন আপনার স্বামী সহ আসেন না আমাদের গ্রামে। আমার স্বামী যেতে পারবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু আমি একদিন যাব। কেন? আপনার স্বামী কেন আসতে পারবে না? আসলে সে প্রবাসী, আপাতত বছর দেড়েক হয়তো তাকে নিয়ে যেতে পারবো না। এখন ছুটিতে এসেছে 20 দিনের জন্য। এর মাঝেই বিয়ে, আশা নিয়ে 10 দিন চলে গেছে। আর এখন তার সাথে হানিমুনে আমরা সাজেক এসেছি। ও, বুঝেছি। আচ্ছা, পরেও নিয়ে আসেন কেমন? আর হানিমুন গেছেন, স্বামীকে সময় না দিয়ে কলিগের সাথে কথা বলতেছেন। আপনার স্বামী শুনলে তো আপনাকে খারাপ মনে করবে। আমার স্বামী আমার সাথেই আছে। আপনার ব্যাপারটা আমার স্বামীকে অনেক আগেই জানিয়েছি। অনেক ভালো মানুষ সে। তার মতো স্বামী পেয়ে আমি ধন্য। তাহলে তাকে ঠকাবেন না, এটাই অনুরোধ। আর হ্যাঁ, পারলে তাকে বেশি বেশি সময় দিবেন। প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, এটা মাথায় রাখবেন। যতদিন দেশে আছে তাকে সময় দিবেন, চলে গেলে তার কথা মতো চলবেন। আর পারলে শ্বশুর বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আপনাকে আর বলতে হবে না, এবার নিজেকে ব্যাপারটা নিয়ে ভাবুন, বুঝলেন? আর হ্যাঁ, আমার স্বামীর কাছে অনুমতি নেওয়ার আছে। সে চলে গেলে সময় করে একদিন আপনার বাড়ি যাব। আচ্ছা, সমস্যা নেই। আপনাদের দুজনের জন্য দোয়া আর ভালোবাসা রইল। আপনার জন্য আগাম দোয়া আমাদের পক্ষ থেকে রইল। আচ্ছা, আজ তাহলে রাখি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মিতু ফোন কেটে দিল। মামুন ভালো আছে শুনে তার ভালো লাগলো। মিতু তার স্বামীর সাথে হানিমুনের সময়গুলো উপভোগ করতে লাগলো। মামুন ফোন রেখে চেয়ারে হেলান দিয়ে তানহার কথা ভাবতেছে। কত স্বপ্ন ছিল তাকে নিয়ে, কত আশা করেছিল তানহাকে ঘরের বউ বানাবে। সে আশা আজ অপূর্ণ হয়ে গেল। যখন এসব ভাবতেছিল মামুন, ঠিক সেই সময় হঠাৎ তার শোরুমে বোরকা পরা একটা মেয়ে আসলো। কথা হলো মেয়েটা কে, কমেন্টে জানাবেন অবশ্যই। দেখি কে সঠিক উত্তরটা দিতে পারে। তার মুখটাও ঢাকা ছিল আর চেনার কোনো উপায় ছিল না। মামুন প্রথমে ভেবেছিল হয়তো কেউ কোনো জিনিস কিনতে এসেছে, কিন্তু মামুনের ধারণা ভুল প্রমাণ করে মেয়েটা যখন তার বোরখার ঢাকা মুখটা বের করলো, মামুন তখন চমকে গেল। আরে, এ তো সুমাইয়া। হঠাৎ সে কেন এখানে এসেছে? কি, আমাকে দেখে চমকে গেলি দেখছি। আচ্ছা, তুই কি নিজে বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলি নাকি? না, আমি পাঠাই নাই, কিন্তু আমাকে তুই করে বলার কারণ কি? ভুলে যাস না, ছোট থেকে কিন্তু তোকে আমি তুই করেই ডাকি, বুঝলি? আর তুই তো আমার থেকে বয়সে বেশি বড় না, কমজোর 2 বছর বড়। কিন্তু আমাদের তো বিয়ে হবে, তাই না? তাহলে এখন তুই তুই করে বললে মানুষ কি বলবে? আগে বিয়ে হোক,
তারপরেরটা তারপর দেখা যাবে। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই হঠাৎ আমার শোরুমে কেন এসেছিস? তোর সাথে আমার একটু কথা ছিল, কিন্তু এখন বলতে পারছি না। আমি কয়েকদিনের জন্য নানার বাড়ি যাচ্ছি, এসে তোকে সব বলবো। তাই ভাবলাম যাওয়ার আগে দেখা করে আর কথাটা জানিয়ে যাই, যাতে পরে এসে না শুনে আমার কথা শোনার তোর সময় নেই। আচ্ছা সমস্যা নেই, তোর যখন মন চায় তখন এসে বলিস। আর তোকে আমি খুব ভালো করে চিনি, তুই কি জিনিস। তোর কথা না শুনবে এমন কি কেউ গ্রামে আছে নাকি? এই তো, তাহলে আমাকে ভুলিস নয় আমি কেমন। তোর মতো ডেঞ্জারাস মেয়ে এই গ্রামে আর একটাও নেই। তোর শক্তি আর বুদ্ধির কাছে ছেলেরাও হার মানে তা জানি। হয়েছে, আর আমার প্রশংসা করা বাদ দে, এবার আমি গেলাম, বুঝলি? সুমাইয়া এমন একটা মেয়ে যে ছেলেদের চেয়েও বেশি সাহসী, কারণ তার সাথে কেউ অন্যায় করলে সাজার সাথে সাথে দেয় সে। কারোর গাছের ফল খেতে মন চাইলে যদি কেউ না দেয়, রাতেই তার গাছের ফল শেষ। নদীতে মাছ ধরা, বাপের সাথে চাষ করা, বাড়ির কাজ, মারামারি করা, সব কিছুতেই পটু এই সুমাইয়া। আচরণ ছেলেদের মতো হয়, এখানে মামুনের একটা ভয়। সুমাইয়া চলে যাওয়ার পর মামুনের বাবা মামুনের কাছে আসে। কিরে বাবা, খেতে যাবি না? এভাবে দোকান করলে হবে নাকি তোর? এই তো বাবা, যাবো এখন খেতে। তুমি খেয়ে এসেছো তো? হ্যাঁ, খেয়ে এসেছি। তুই যা, আমি দোকানে আছি, তাড়াতাড়ি আসিস। আমাকে আবার তোর বোনের বাড়িতে যেতে হবে। হঠাৎ বোনের বাড়িতে যাবে কেন? কতদিন থেকে মেয়েটা বাড়ি আসে না, তাই ওকে নিয়ে আসতে যাব। আর তোর মাও কয়েকদিন থেকে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি তাড়াতাড়ি। আর দোকানের ছেলেটাকে বলে যাচ্ছি কিছু মিষ্টি কিনে দেওয়ার জন্য। আসার সময় তোর মা যা যা দেয় নিয়ে এসেছিস, খালি হাতে যাওয়া ঠিক হবে না। মামুন ওর বাবা সব কথা শুনে বাড়িতে খেতে গেল। খাওয়া শেষ করে মামুন ওর মায়ের কাছ থেকে সব নিয়ে আসলো, এসে তার বাবাকে দিল। মামুনের বাবা তার বোনের শ্বশুর বাড়ি গেল। মামুন আবারও তার শোরুমে বসলো। রাতে মামুন বাড়িতে ফিরে দেখে তার বোন চলে এসেছে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। ভাইয়া, একটা কথা বলবো, রাগ করবি না তো? আচ্ছা বল, রাগ করবো কেন? আসলে ভাইয়া, আমার কলেজে যেতে তো সমস্যা হয়, তাই বলছিলাম যদি একটা মোটরসাইকেল কিনে দিতে আমার স্বামীকে। আচ্ছা, ওকে কাল সকালে আসতে বল, ওর পছন্দ মতো বাইক কিনে দিব। বাবা মামুন, তুইও তো বাইক পছন্দ করিস, কিনতেও চেয়েছিলিস, তুই কি নিবি না? মা, আল্লাহ দিলে এখন তো আর আমাদের সমস্যা নেই। চাষি জমি আছে, আমি বাবা ছোট মিলে চাষ করতেছি, শোরুম দিছি, ব্যবসা ভালো চলতেছে। এতে টেনশনের কি আছে? ওকেও কিনে দিব আর আমিও নিব, ভয়ের কিছু নেই মা। আল্লাহর রহমতে হাতে এখন ভালোই টাকা আছে। তুই এত কিছু করলি বাবা আমাদের সবার জন্য, চাকরির সব টাকা দিয়ে দিলি, বোনের বিয়ের খরচ একাই বহন করলি, দুই ভাই বোনকে পড়াশোনার খরচ, সংসার খরচ সব কিছুই করলি। মা এমন করে কেন বলতেছো? বাবা আমার জন্য তো নিজের সুখ বিসর্জন দিয়েছিল, আর ওরা আমার ছোট ভাই বোন, এতটুকু তো করতেই পারি। হয়েছে, আর কথা বলার দরকার নেই, এখন যে যার ঘরে গিয়ে ঘুমাও। আর মা, তুই জামাইকে সকালে আসতে বলিস, কেমন? ঠিক আছে বাবা, আমি এক্ষুনি জানিয়ে দিতেছি। পরের দিন মামুন তার বোন জামাইকে নিয়ে বাইকের শোরুমে গেল। সেখানে পছন্দ মতো একটা বাইক তার বোন জামাইকে কিনে দিল। পরে মামুনও পছন্দ মতো একটা বাইক নিল। তারা দুজনে বাড়ি আসলো। মামুনের বাবা বাইক দুটো দেখে খুশি হলো। যাই হোক, এভাবে দিনের পর দিন যেতে লাগলো। মামুন সেদিন বাড়িতেই ছিল। হঠাৎ বাহিরে থেকে একটা মেয়ের আওয়াজ আসলো। সবাই ঘরের বাইরে এসে দেখে একটা অচেনা মেয়ে, কিন্তু মামুন মেয়েটাকে চিনতে পারলো। এ আর কেউ নয়, বরং তানহা ব্যাগ হাতে নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। তুমি কে মা, আর কাকে চাও তুমি? আমি মামুনের কাছে এসেছি। মামুন, এই মেয়েটা কে, তোর কাছে এসেছে নাকি? মা, ইনি হলেন আমার কোম্পানির বস, তার অফিসে আমি এতদিন চাকরি করেছি। সেটা আগে বলবি না? আসো মা, ভিতরে আসো। মামুন, ব্যাগটা নে, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। মামুনের তো তানহাকে দেখে রাগ চরমে উঠে গেছে, তবুও নিজেকে ঠান্ডা রেখে মায়ের কথা মতো ব্যাগটা নিয়ে নিল। মামুনের মা তানহাকে নিয়ে বাড়ির ভিতরে গেল। তানহাকে একটা চেয়ারে বসতে দিল। তা হঠাৎ যে আমার ছেলের কাছে এসেছো মা, কোনো কি দরকার? আর তুমি ছোট ভাই, তোমাকে তুমি আর মা বলে ডাকলাম, আবার খারাপ ভেবো না। না না, সমস্যা নেই, আপনারা তো আমার বাবা মায়ের বয়সী, আপনারা আমাকে তুমি করেই ডাকতে পারেন। আসলে এখানে আপনার কাছে এসেছি আমি। কিন্তু সে তো
আর শহরে যাবে না, চাকরিও করবে না। মামুন তো বাজারে বড় শোরুম দিয়েছে। এখন কি এসব কথা বলবে নাকি তুমি? যাও আগে বাজারে যাও, বাজারে গিয়ে বাজার নিয়ে আসো। অনেক দূর থেকে এসেছে, আগে খাওয়া দাওয়া করো, তারপর না হয় কথা বলবে। ও হ্যাঁ, আমি তো বলে গেছি, যাও নাস্তার ব্যবস্থা করো, আমি বাজার করে নিয়ে আসি। তো না না, এত তাড়াহুড়োর কিছু নেই। আপনারা না চাইলেও আমি এখন এখানে থাকবো কিছুদিন। সে তোমার যতদিন মন চায় থাকো, তাই বলে কি খালি মুখে থাকবে নাকি? মামুন টিওয়াল চেপে পানি দে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হোক। মামুনের মন না চাইলেও চুপচাপ কোনো কথা না বলে তানহাকে নিয়ে টিউবওয়েলে গিয়ে পানি চেপে দিল। তানহা সাবান দিয়ে মুখ হাত ধুয়ে আসলো। ততক্ষণে মামুনের মা তানহার জন্য নাস্তা তৈরি করেছে। তানহাকে খেতে দিল। তানহাও হাসি মুখে খেতে লাগলো। কিন্তু তানহাকে দেখে অবাক হচ্ছে মামুন, কারণ এর আগে তানহা মানে যতদিন মামুন চাকরি করেছে ততদিন তানহাকে মডার্ন ড্রেস পরা দেখেছে। হঠাৎ তানহা কবে থেকে শাড়ি পরা শুরু করলো? যা বাবা, তোর ম্যাডামকে নিয়ে তোর ছোট বোনের রুমে যা, ঘরটা খালি আছে। যতদিন থাকে তোর বোনের ঘরে থাকুক। কিন্তু মা, ঘরটা কি গোছানো আছে? হ্যাঁ আছে, সবকিছু গোছানো আছে। ব্যাগপত্র নিয়ে তোর বোনের ঘরে নিয়ে যা, আপাতত বিশ্রাম করুক, পরে কথা বলিস কেমন? মামুন তানহার ব্যাগ নিয়ে আগে আগে গেল। তানহা মামুনকে অনুসরণ করলো। মামুন ব্যাগটা রেখে ঘরটা ভালো করে দেখিয়ে দিল কোথায় কি আছে আর কোন জিনিস কোথায় রাখবে। তানহা মামুনকে কিছু বলতে যাবে তার আগেই মামুন ঘর ত্যাগ করে তার শোরুমে চলে গেল। তানহা ভাবলো হয়তো মামুন ব্যস্ত আছে তাই চলে গেল, কিন্তু তানহা তো জানে না সে মামুনকে আঘাত করেছে, আর মামুন সেসব ভুলে যায়নি। একেবারে গভীর রাতে মামুন বাড়ি ফিরে দেখে তানহা খেয়ে ঘুমিয়ে গেছে। মামুন রাতের খাবার খেয়ে ঘুম দিল। সকালবেলা সবাই একসাথে নাস্তা করলো। সেই সময় তানহা বলে উঠল, বলছিলাম আন্টি, আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখতাম। সেটা তো ভালো কথা। মামুন, তোর ম্যাডামকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখা। আন্টি, আর একটা কথা, আমার নাম হলো তানহা, আর আমি আপনাদেরকে মা বাবা বলেই ডাকবো, আর মামুনকে আমাকে ম্যাডাম বলতে হবে না। আচ্ছা ঠিক আছে তানহা মা, তুমি লক্ষ্মী একটা মেয়ে। লক্ষ্মী রাক্ষসী একটা মেয়ে সে। খাওয়া শেষ করে তানহাকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখা। আমাকে তো এখন শোরুমে যেতে হবে মা। ওকে আজ আর যেতে হবে না, আমি আর 3 ভাই দুজনে আজ যাব। তাছাড়া শোরুমে তো ছেলে দুটো আছে। হ্যাঁ ভাই, আমি আর বাবা শোরুম চালাতে পারবো, আর তাছাড়া উনি তো আমাদের মেহমান। তোর সাথে ওনার পরিচয় আছে, সুতরাং তুই গ্রামটা দেখা ওনাকে। বাইকে করে নিয়ে যাস, হেঁটে হেঁটে আবার নিয়ে যাস না। মামুন আর কোনো কথা বলল না। মন তো চায় না নিয়ে যেতে, যেহেতু তার বাবা মা বলেছে সেহেতু তো আর না করতে পারে না। বাইক বের করে তানহাকে পিছনে তুলল। বাড়ির কাছে দেখে তানহা মামুনকে ধরলো না। একটু দূরে যেতেই তানহা পিছন থেকে 2 হাতে মামুনকে জাপটে ধরলো। হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরায় মামুন আটকে উঠল। একটা ফাঁকা জায়গায় যেয়ে মামুন বাইক দাঁড় করালো। বাইক থেকে নামুন আপনি। কি হলো, বাইক থামিয়ে নামতে বলছো কেন? দেখেন ম্যাডাম, আপনি বিবাহিত আর আমি পরপুরুষ, আর আমার বিয়ে ঠিক হয়েছে আমাদের গ্রামের একটা মেয়ের সাথে। কেউ দেখলে আমাকে খারাপ ভাববে। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে মামুন? হ্যাঁ, আর কিছুদিন পর বিয়ে হবে আমার। সুতরাং এবার বাইকে উঠলে আমাকে জড়িয়ে ধরবেন না। আমি বিশ্বাস করি না তোমার বিয়ে ঠিক হয়েছে। তুমি আমার কাছে মিথ্যা বলতেছো সব। দেখেন ম্যাডাম, আপনাকে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। আগেও মিথ্যা বলি নাই আপনাকে, আর আজকেও বলতেছি না আমি। আপনি বিবাহিত একজন মেয়ে অবিবাহিত ছেলের বাইকে উঠে তাকে জড়িয়ে ধরতে পারেন না। আমি বিয়ে করি নাই মামুন, আমি শুধু তোমাকে ভালোবাসি মামুন। বড় আশা করে এসেছি তোমার কাছে, অনেক কষ্টে তোমার ঠিকানা পেয়েছি। দয়া করে আমাকে দূরে ঠেলে দিও না। মামুনকে ধরতে গেল। হ্যাঁ, বিয়ে করেন নাই মানে? দেখেন ম্যাডাম, যা ছিল সব ঢাকায় থাকা অবস্থায় ছিল। এখন আপনাকে আমি ভালোবাসি না, আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন দয়া করে কোনো সিন ক্রিয়েট করবেন না। আচ্ছা চলো তো দেখি কোথায় সেই মেয়ে। আমি জানি তো তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো। তানহা যখন মামুনের হবু বউকে দেখতে চাইলো, ঠিক সেই সময় সুমাইয়া সেদিক দিয়ে আসতেছিল। এসেই সুমাইয়া মামুনের শার্টের কলার ধরে ফেললো। এটা দেখে তানা অবাক হয়ে গেল। কি কারণে মেয়েটা মামুনের শার্টের কলার ধরলো, আর মেয়েটা বা কি? তোকে না বলেছি আমার সাথে দেখা করবি? তোর সাথে বিয়ের বিষয়ে আমার কথা আছে। আগে কলার ছাড়,
দেখতেছিস না একজন দাঁড়িয়ে আছে, ইনি হলো আমার বস। যখন চাকরি করতাম এনার অফিসে করতাম। এবার তুই এনাকে বলতো তোর আর আমার বিয়ে ঠিক হয়েছে কিনা। এমনি তোর বস হয়? শোনেন আফা, মামনের সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করেছে। শুনলেন তো ম্যাডাম, আর নিজের চোখে তো দেখলেন। এবার তো বিশ্বাস হয়েছে নাকি? না, আমি তবুও বিশ্বাস করি না। আর তুমি এই বিয়ে করতেও পারো না। যখন না দেখে না শুনে আমাকে বিশ্বাস করেন নাই, এখন তো প্রমাণ সামনে, তাহলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কেন? কারণ তখন হারিয়ে গেছিলাম, আর মনে সন্দেহ ছিল তোমাকে নিয়ে। এত বছর পর যখন পেয়েছি, তখন তুমি লাইফে অন্য কারোর সাথে জড়িয়ে যাওনি তো। কিন্তু তখনও বিশ্বাস ছিল আমার, এখনো আছে। আমি বারবার চেয়েছি জোর করে হলেও আমাকে তোমার করে নাও, কিন্তু তুমি তা করনি। তুমি তোমার মতোই ছিলে। ও, এইবার তাহলে বুঝেছি আমি। ওই আফা শোনেন, মামুনের সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করেছে, এটা ঠিক। কিন্তু আমি মামুনকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ইতিমধ্যে গোপনে একজনকে বিয়ে করেছি, তাকে আমি ভালোবাসি। আর মামুন এই কথাটা বলার জন্য আমি তোকে সেদিন দেখা করার কথা বলেছি। কি বলতেছিস এইসব? তাহলে বিয়েতে রাজি হলি কেন তুই? ভয়ে রাজি হয়েছি, তাই তোকে অনুরোধ করতেছি, তুই আমার বাড়িতে বলবি তুই আমাকে বিয়ে করবি না। বাকি সব কিছু আমি দেখে নেব। আর হ্যাঁ, তোর ম্যাডাম কিন্তু দেখতে সেই সুন্দর। আমি চললাম, এবার তুই বলিস কিন্তু। এবার তো আর না করতে পারবে না। এবার তো আমাকে আপন করে নিতে তোমার কোনো আপত্তি নেই। সুমাইয়া না হলে নাই, অন্য হাজারো মেয়ে আছে, কিন্তু আপনাকে আপন করা তো দূরে থাক, আপনাকে নিয়ে এখন ভাবারও সময় নাই আমার। আমার সাথে কি কি করেছেন, আমাকে কতবার মেরেছেন, কত অবহেলা করেছেন। এমন কি যখন আপনাদের বাঁচালাম, আহত হলাম, একজনও দেখতে যান নাই। আমাকে রেখে আর একজনকে বিয়ে করা ছোট লোক, ঠকবাজ, বেঈমান, কত কি বলেছেন, কিছুই ভুলি নাই আমি। আর আমি যে তানহাকে ভার্সিটিতে থাকা অবস্থায় ভালোবেসেছিলাম, সে ছিল অহংকার মুক্ত শালীন একজন মেয়ে, অনেক নম্র ভদ্র মায়াবী, যে আমাকে কোনো স্বার্থ ছাড়া ভালোবেসেছিল। একবার অন্তত আমার কথাগুলো শোনো তুমি। কেন এমন করেছি, কেনই বা তোমাকে ওসব বলেছি? দয়া করে আমার কথাগুলো একবার শোনো। এখন বাড়িতে ফিরে যাব, মন চাইলে বাইকে উঠতে পারেন, আর না হলে এখানে দাঁড়িয়ে থাকেন। মামুন বাইক স্টার্ট দিল। তানহা কাঁদতে কাঁদতে বাইকে উঠল। কেন, তানহার কথাগুলো কি একবারও শোনা যেত না? মামুন বাইক চালিয়ে বাড়িতে তানহাকে নামিয়ে দিয়ে দোকানে গেল। রাতে যখন মামুন বাড়ি ফিরে আসলো, তখন দেখলো আরও দুজন তাদের বাড়িতে এসেছে। মামুনের সারাটা দিন শোরুমে খুব ব্যস্ততা গেছে। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি বিক্রি হয়েছে। দোকান বন্ধ করে মামুন বাড়ি গেল। বাড়ির ভিতরে ঢুকে মামুন অবাক হয়ে গেল, কারণ বাড়িতে আরও দুজন এসেছে। তারা হলো কেয়া আর মিতু। মামুন ঢুকেই তাদেরকে দেখে তাদের কাছে এগিয়ে গেল। আরে কেয়া, কি খবর, কেমন আছো, কখন আসলে? আর মিস মিতু, আপনি আসলেন একটাবার জানাবেন না? আমি আর মিতু একসাথে এসেছি। আমরা এসেছি দুপুরের সময়। আপনাকে জানালে বুঝি আপনি বিমান পাঠাতে নিয়ে আসার জন্য? বিমান না পাঠাই তবে বাস স্ট্যান্ডে গিয়ে তো আনতে পারতাম। আপনাকে আর কষ্ট করা লাগবে না। আপনার সব কষ্ট জ্বালা দূর করার জন্যই এত দূর থেকে এসেছি, বুঝলেন? মামুন, যা হাত মুখ ধুয়ে আয়। এতক্ষণ তোর অপেক্ষায় ছিলাম আমরা, এখনো কেউ রাতের খাবার খায়নি। আর শোন, কালকে তোর আসতেছে সকালে উঠে বাজার থেকে মাছ, মাংস, শাক সবজি সব নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, যাব। আর মা, সবাইকে খেতে দাও, আমি বাইক ঢুকিয়ে হাত মুখ ধুয়ে আসতেছি। মামুন বাইক ঘরের ভিতরে রেখে হাত মুখ ধুয়ে খাবার খেতে সবার সাথে বসলো। সবাই খুব হাসি মুখে খাবার খাচ্ছে, কিন্তু আজ কেন জানি মামুনের বাবা মা ভাইয়ের মুখে অন্যরকম আনন্দ। এটার কারণটা ঠিক মামুন বুঝতে পারল না। যাই হোক, সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে গেল। পরের দিন মামুন তার বাবার কথা মতো মাছ, মাংস, শাক সবজি সব কিছু নিয়ে আসলো। সবাই সকালের নাস্তা সেরে নিল। মিতুর জোড়াজোড়িতে মামুন আজ শোরুমে গেল না। মিতু, কেয়া মামুনকে ডেকে নিয়ে তানহার ঘরে আসলো। হঠাৎ এখানে কেন নিয়ে আসলেন আমাকে? আপনি কেন তানহা ম্যামকে মেনে নিচ্ছেন না? আপনি কি সব ভুলে গেছেন নাকি? আমার সাথে সে কি কি করেছে দেখেন, তার মতো অহংকারী মেয়েকে আমি মেনে নিতে পারবো না। ভাইয়া, আপনি কাকে অহংকারী মেয়ে বলতেছেন, যে কিনা কোনো স্বার্থ ছাড়া এতদিন আপনাকে ভালোবেসেছিল? স্বার্থ ছাড়া ভালোবেসেছিল, সেটা ভার্সিটিতে থাকা অবস্থায়। ভাইয়া, আপনি সব ভুল জানেন। আপনি জানেন না তানহা আপনাকে পাবার জন্য কি কি করেছে। তার হয়ে আর সাফাই গাইতে হবে না। আপনারা শহরের মানুষ গ্রামে এসেছেন,
গ্রাম ঘুরেন, দেখেন, যতদিন মন চায় থাকেন, কিন্তু দয়া করে আমাকে আর তার কথা বলবেন না। মামুন, দয়া করে অন্তত একটা বার শেষবারের মতো আমার কথা শোনো। তোমার পায়ে ধরি, প্লিজ না করো না। হ্যাঁ মামুন সাহেব, আপনার শোনা উচিত। দয়া করে আপনিও তানহা ম্যামের মতো না শুনে ভুল কাজটা করবেন না। ম্যামের কথা শোনার পর যদি মনে হয় ম্যাম আপনার উপযুক্ত নয়, তখন আপনি না করে দিলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বলেন দেখি কি বলবেন, সব শুনবো আজ। মামুন একটা চেয়ার টেনে সেখানে বসলো। মামুনের পাশে কেয়া আর মিতু বসলো। তানহা দাঁড়িয়ে থেকে মামুনকে শুরু থেকে বলতে লাগলো। তানহা সেদিন মামুনের জন্য সেই জায়গায় অপেক্ষা করতেছিল, মামুন কখন আসে, কিন্তু মামুন সেখানে সময় মতো আসে না। তাই তানহা তখন মামুনকে ফোন করে। এক পর্যায়ে মামুনের ফোন বন্ধ হয়ে যায়। তানহা সেখানে একটা বেঞ্চের উপর বসে পড়ে আর চিন্তা করে, তার ভাই আবার মামুনের কোনো ক্ষতি করলো নাকি। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, মামুনের আসার নামগন্ধই নেই। সন্ধ্যার পর অনেক কষ্টে কেয়া তানহার কাছে আসে। কি রে তানহা, তুই এখনো যে এখানে আছিস? কই মামুন কি আসে নাই নাকি? আর আমাকে হঠাৎ ফোন দিলি যে? না রে কেয়া, মামুন আসে নাই, ওর ফোনও বন্ধ হয়ে গেছে। আমি খুব টেনশনে আছি রে ভাইয়া, আবার জেনে যায়নি তো। তুই একটু খোঁজ করে দেখ তো মামুন কই আছে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। তুই বরং আমার সাথে বাসায় চল, তারপর দেখতেছি মামুন কই আছে। না রে, যেতে পারবো না আমি। তোর সাথে যাই, যদি মামুন চলে আসে তখন কি করব আমি? তুই বরং যা, আমি এখানে আছি। এখানে থাকবি মানে? রাতে তুই এখানে থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? দেখ, রাতটা আমার বাসায় কাটিয়ে সকালে আবার আসিস। একটা মেয়ে এখানে এভাবে থাকা তোর উচিত হবে না। আমাকে নিয়ে তোর টেনশন করতে হবে না, আমি সব সামলে নিতে পারবো। আমার চিন্তা বাদ দিয়ে তুই বরং মামুনকে খুঁজে আনার চেষ্টা কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, নিজের দিকে খেয়াল রাখিস। আর কোনো সমস্যা হলে আমাকে জানাস তুই। আমি দেখি মামুনের কোনো খোঁজ পাই কিনা। কেয়া বাসায় গিয়ে মামুনের বন্ধু সৌরভ আর মাধবকে ফোন করে। তারাও বলে দেয় মামুনের সাথে আজকে তাদের দেখা হয়নি। কেয়া পড়ে যায় টেনশানে। এদিকে মামুন কোথায় আছে কেউ জানে না। অন্যদিকে তানহা একা একা একটা জায়গায় আছে। ঠিক এমন সময় তানহার ভাই কেয়াদের বাসায় আসে। কেয়া, তানহা কোথায়? তুমি কি সেটা জানো? কেন ভাইয়া, তানহা কোথায় গেছে? আমাকে মিথ্যে বলে লাভ নেই কেয়া, তুমি ভালো করেই জানো তানহা কোথায় আছে। তোমার মোবাইলটা আমাকে দাও তো আগে। যদি ওই ছেলেকে একবার পাই তো ওর খবর আছে। আর তোমার মোবাইলটা আমি নিয়ে গেলাম। তানহার ভাই কেয়ার মোবাইলটা নিয়ে গেল। ভাগ্য ভালো ছোট মোবাইলটা কেয়া হাতে রাখেনি, তাহলে এতক্ষণে ধরা পড়ে যেত সে। কোনো রকম রাতটা পার করে কেয়া ভার্সিটিতে গেল। সেখানে মামুনের রুমমেটকে জিজ্ঞেস করলে বলে মামুন ব্যাগপত্র গুছিয়ে নাকি বের হয়ে গেছে। এর বাহিরে আর কেউ কিছু বলতে পারে না। তারপরেও কেয়া একের পর এক সবাইকে জিজ্ঞেস করে, তো কেউ কিছুই বলতে পারে না। কেয়া ভার্সিটি থেকে সোজা তানহার কাছে চলে আসে। কিরে, কোনো খবর পেলি মামুনের? না রে তানহা, মামুন ভাইয়ের কোনো খবর পেলাম না আমি। এমনকি তোর ভাইয়া আমার বাসায় এসেছিল, তার কাছ থেকে শুনলাম তিনিও নাকি মামুনকে দেখতে পায়নি। ভার্সিটিতে গেলাম, কেউ কোনো খবর দিতে পারলো না। মামুন ভাইয়ের রুমমেটকে জিজ্ঞেস করেছি, সে বলল মামুন ভাই নাকি ব্যাগপত্র গুছিয়ে কালকেই বের হয়েছে। আমার মন বলতেছে মামুন ভাইয়া আর তার লোকের ভয়ে কোথাও লুকিয়ে আছে। তুই প্লিজ একটু ভালো করে খবর নিস। আচ্ছা এবার তাহলে চল আমার সাথে, এভাবে আর থাকিস না। না রে, যাব না আমি। মামুন যে কোনো সময় চলে আসতে পারে, তুই বরং যা, সাবধানে থাকিস আর খোঁজ খবর জানাস। কেয়া বাসায় চলে আসে। তানহা সেখানেই থাকে। খোঁজ করতে করতে এক সময় তানহার ভাই আর তার লোক তানহার কাছে আসে, কিন্তু তানহা বোরকা পরা থাকায় চিনতে পারেনি। এমনকি কেয়ার বাসার সামনে তখন তানহার ভাইয়ের লোক থাকে। কেয়া কোথায় যায় কি করে সব সময় ফলো করে। এদিকে তানহার মোবাইলে চার্জ না থাকায় বন্ধ হয়ে যায়। আরও 3 দিন কেয়া তানহার সাথে দেখা করতে পারেনি। পরে কেয়া কোনো রকম বোরকা পরে বাসার পিছনের দরজা দিয়ে বের হয়ে তানহার কাছে আসে। তারপর মামুনের বিষয়ে কথা বলে কেয়া চুপচাপ চলে যায়। 7 দিনের দিন যখন কেয়া তানহার সাথে দেখা করতে আসবে, সেই সময় কেয়া তানহার ভাইয়ের কাছে ধরা পড়ে। তখন কেয়া তানহার ভাইকে নিয়ে এসে দেখে তানহা যে বেঞ্চে ছিল সেখানে চারিদিক ঘিরে মানুষ তাকে ঘিরে ধরেছে।
কারণ তানহা জ্ঞান হারিয়ে ফেলেছে। কারণটা হলো 7টা দিন 7টা রাত ঘুম নেই, ঠিকমতো খাওয়া নেই তার কারণে। এরপর তানহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হলে তানহা আর কেয়া তানহার বড় বোনের কাছে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেটা তো আগে ঘটনা গেল, এরপর যা যা আমার সাথে করেছে সেসব কিছু। সব কিছু এবার আমি বলছি মামুন সাহেব। আমিও বলি, আপনিও বাকিগুলো বলে দিয়েন। যখন মিতুকে হাসতে হাসতে তানহা যেতে দেখে তখন তানহা মনে করে নিশ্চয়ই মামুন মিতুকে হ্যাঁ বলেছে। তানহার রাগ বেড়ে যায়, কারণ অনেক বছর পর মামুনকে সে পেয়েছে। তাই তো সে মামুনকে প্রথমে তার ভালোবাসা প্রকাশ করেনি। তানহা দেখতে চেয়েছিল এতদিনে কি মামুন তাকে ভুলে গেছে নাকি মনে রেখেছে। কিন্তু যখন আবার মামুনকে তানহা আপন করে নেবে ঠিক তখনই মিতুর আগমন। তাই তানহা মামুনকে মেরেছে, বিয়ে করতে চেয়েছে, সাথে রেখে অপমান করেছে, যাতে মামুন রাগে ক্ষোভে জোর করে হলেও তানহাকে আপন করে নেয়। কিন্তু মামুন এসবের কিছুই করেনি। আর মেয়ে হয়ে তো তানহা একা একা সব করতে পারে না। আমার গায়ে যে হাত তোলা হলো হলুদের আগের দিন, তারপর যখন আমি তোমাদের বাঁচাতে গিয়ে জখম হলাম। সেদিন ইচ্ছে করে গায়ে হাত তুলেছে যাতে করে তুমি নিজেই আপন করে নাও, কিন্তু না, সেটা তুমি করলে না। যখন জখম হয়ে গেছো তখন আমার কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু কি করব, তখন তো সবাই ছিল, কাউকে বলতেও পারি নাই যে তোমাকেই আমি ভালোবাসি। তখন যদি আবারও আমার ভাই মারতে চাই। সেটা না হয় বুঝলাম, কই আমাকে তো কেউ দেখতে গেল না, কেমন আছি কেমন নাই কোনোই তো খোঁজ খবর নিলে না। বাসায় গিয়ে সবাইকে যখন সব জানাতে যাব ঠিক তখনই মাসুম আর তার বাবা মা আসে। এসে তারা বলে এই বিয়ে হবে না। তখন কি যে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না তোমাকে। হঠাৎ কেন মাসুম বিয়ে করতে চাইলেও না সেটা শুনি। কারণ মাসুম অন্য একজনকে ভালোবাসে। আমার মতো ভয়ে সেও তার পরিবারকে বলতে পারে নাই। নিজেই তো দেখেছো মাসুম যখন আমার সাথে থাকতো কতটা দূরত্ব বজায় রাখতো, আর প্রয়োজন ছাড়া কথা বলতো না। এতই যখন ভালোবাসো তাহলে তখন কেন বলতে পারলে না? বুঝলাম, মাসুম বিয়ে ভেঙে দিছে, তারপরও কি আমার সাথে দেখা করা যেত না? বিয়ে ভাঙার পর সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। তখন আমি আমার সম্পর্কে কথা বলি। প্রথমে কেউ রাজি ছিল না, আমিও জেদ করে খাওয়া বন্ধ করি, রুম থেকে বের হই না। তারপর তারা রাজি হয়। রাজি হওয়ার পর তোমাকে দেখার জন্য যাই, কিন্তু ডাক্তার বলে মৃত্যু তোমাকে নিয়ে গেছে। তখন মৃত্যুর ঠিকানা বের করে খোঁজ করতে থাকি, কিন্তু মৃত্যুকেও পাই না। মৃত্যুও চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। তখন আমি পুরোপুরি পাগলের মতো হয়ে যাই। দিন নাই রাত নাই যে খুঁজি না। এমনকি তুমি তো নিজেই তোমার সব ডকুমেন্টস নিয়ে গেছো। তাহলে এতদিন পর কেমন করে পেলে শুনি? হঠাৎ করে কোনো এক সময় মৃত্যুর দেখা পাই। তখন মৃত্যুকে আমি তোমার কথা জিজ্ঞেস করি, কিন্তু মৃত্যুও বলে সেও জানে না। পরে মৃত্যু তোমার তার সম্পর্কের কথা বলে। তখন আমার খুব সন্দেহ হয়, নিশ্চয়ই মৃত্যু জানে। তানহা ম্যাম আমার পায়ে ধরে। তখন আমি বলতে বাধ্য হয়ে আপনার ঠিকানা। কি আর বলবো ম্যামকে। ম্যামকে দেখলে আপনি তখন নিজেই কান্না করে দিতেন। চেহারার কি বেহাল অবস্থা, চোখ মুখ কালো হয়ে গিয়েছিল। অনেক অনুরোধ করে ম্যাম আমাকে পরে সব জানায় কেন আপনার সাথে এসব করেছে। তারপর ম্যামকে বলি আগে নিজে ঠিক হন, স্বাভাবিক হন, তারপর যাবেন। কারণ আপনি তো অত সহজে মেনে নাও নিতে পারেন, আবার ম্যামকে ভুল বুঝতে পারেন। তারপর তো তোমার কাছে আসলাম, তুমি তো মানবে না বুঝে গেছি। তাই ফোন করে মিতু আর কেয়াকে ডেকেছি। এখন যদি মনে হয় আমাকে গ্রহণ করা তোমার সম্ভব নয়, তাহলে আমি চলে যাচ্ছি। ভাইয়া, আপনি তানহাকে ভালো করেই জানেন। আপনি যে ভাবে হারিয়ে গেলেন, তানহা তো মরে যাবার মতোই অবস্থা। বিদেশে থাকা অবস্থায় এমন কোনো দিন নাই, মুহূর্ত নাই আপনার কথা বলতো না। আপনাকে পাগলের মতো ভালোবাসে তানহা। দেখেন না, এত বছর যোগাযোগ না থাকা সত্ত্বেও আপনার প্রতি কেমন বিশ্বাস ছিল আপনাকে পাবে। মামুন সাহেব হয়তো কয়েক মাস আপনার সাথে খারাপ ব্যবহার করেছে ম্যাম, কিন্তু একটা বার খেয়াল করে দেখেন, মনে করে দেখেন কি কি করেছে আপনার জন্য। আপনাকে অন্য কারো হতে দিবে না বলে ম্যাম আপনার সাথে সাথে রাখতো, কাজে চাপ দিত যাতে অন্য নারীতে না আটকান। ভাইয়া, একটাবার ভাবেন, 7টা দিন 7টা রাত আপনার জন্য অপেক্ষা করতে পারে এক জায়গায়, সে নিশ্চয়ই প্রতিশোধ নিতে পারে না। সে নিশ্চয়ই আপনার সাথে বেইমানি করতে পারে না। মামুন সাহেব, আপনাকে যদি সত্যি ভালো না বাসতো তাহলে কি এত পাগলামি করে আপনার ঠিকানা নিয়ে আপনার কাছে আসে?
অফিসের এমন কেউ নেই যাকে নিজে জিজ্ঞেস করে নাই আপনার কথা। সেদিন যদি আমাকে জানাতে তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে, আমি কি তোমাকে ছেড়ে দিতাম? তখন কি আমার ভালোবাসা মিথ্যা ছিল তোমার কাছে? একটাবার বললে কি হতো? না না ওর সাথে, কিন্তু দেশে থেকে তোমাকে সব সময় কাছে পেতাম। তোমার সব জেনে শুনে যে তোমাকে ভালোবেসেছি। কি করে ভাবলে তোমার বিপদে তোমাকে ছেড়ে যাব, চাপ দিব? আমাকে এই চিনেছিলে, ভালোবেসেছিলে? তুমি ছেলে হয়ে যা করো নাই, আমি মেয়ে হয়ে তোমাকে পাবার জন্য সব করেছি। তানহা এখনো কান্না করতেছে। মামুন তো নীরবে কেঁদেই যাচ্ছে। সে তো সত্যিই তানহার সাথে অন্যায় করেছে। চাইলে তো জানাতে পারতো সবকিছু। জানালে কি তানহা তারপরও সেই সময় মামুনকে আপন করে পেত? এমন সময় মামুনের বাবা মা ঘরে ঢুকলো। আমাদেরকে এরা এসেই সব বলেছে, আর তানহাকে আমাদের পছন্দ হয়েছে, সুতরাং তোর আর মতামত চাই না আমি। আমাদের জন্য নিজের সবচেয়ে বড় সুখ তুই বিসর্জন দিয়েছিলি, আর আজ আমরা বলতেছি তানহাকে আমরা আমাদের ঘরের বউ বানাতে চাই। কেয়া মিতু মামনির মা এখন সবাই ঘর থেকে বের হোক, ওদেরটা ওরা এখন বুঝুক। সবাই ঘর থেকে বের হয়ে গেল। এখনো তানহা আর মামুন কান্না করতেছে। কারোর মুখে কোনো কথা নাই। হারানো ব্যথাটা সবাই বোঝে না। হারিয়ে আবার ফিরে পাওয়ার সুখটা সবাই উপলব্ধ করতে পারে না। মামুন চেয়ার থেকে উঠে তানহাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তানহাও মামুনকে জড়িয়ে ধরে কাঁদে। এই কান্নাটা আনন্দের কান্না, নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার কান্না। তানহা মামুন দুজনের চোখের জল মুছে দেয়। মামুন তানহার গালে, মুখে, ঠোঁটে চুমু দেয়। পাল্টা তানহাও চুমু দেয় মামুনের সারা মুখে। আমাকে ক্ষমা করে দাও তানহা, আমি আসলেই বুঝতে পারি নাই তখনও তোমাকে ভালোবেসেছি, হারিয়ে যাওয়ার পরও তোমাকে ভালোবেসেছি, এখনো তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। আমিও যে নিজের জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি। তোমাকে আপন করে নিজের কাছে রাখতে চাই আমি। তোমাকে কেমন করে দেখাই কতটা রক্তক্ষরণ হয়েছে আমার বুকের ভেতরে। পারবো না আমি তোমাকে ছাড়া একা বাঁচতে। আমিও পারবো না একা বেঁচে থাকতে। তুমি যে আমার ভালোবাসার সুখ পাখি, তোমাকে ছাড়া কি করে একা থাকবো আমি? তুমি আমার সব, তোমাকে যে আমার খুব প্রয়োজন। আমার অগোছালো জীবনে তোমাকে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমারই থাকবো আমি মামুন। মৃত্যু ছাড়া আর দুনিয়ার কোনো কিছু তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তারপর আর কি, মামুনের বাবা খবর দিয়ে তানহার পরিবারকে গ্রামে আসতে বলে। অনেক ধুমধামে তাদের দুজনের বিয়ে হয়। সকলেই তাদের আনন্দ দেখে খুব খুশি হয়। অবশেষে বস আবার এক্স থেকে ঘরের বউ হয়ে যায় তানহা। তারপর আর কি জানতে চান পাঠক পাঠিকা? বাকিগুলো নিজের মন মতো সাজিয়ে নেন। সুখটা উপলব্ধি করুন। সত্যিকারের কাউকে ভালোবেসে থাকলে তার সাথে সব শেয়ার করুন। দুজন দুজনের কথা শুনুন। দুজন দুজনকে মনে প্রাণে ভালোবাসুন। একজন আর একজনকে সম্মান করুন। ভালোবাসায় রাগ, অভিমান, অভিযোগ, বিরহ থাকবেই। তাই বলে কখনো কারোর হাতটা ছেড়ে দিতে নেই। হয়তো অপর প্রান্তের মানুষটা আপনার একটা কথা শোনার জন্য অপেক্ষা করে, আপনাকে আপন করে পাওয়ার জন্য কান্না করে। সুতরাং শয়তানি বাদ দেন, শয়তানকে দূরে ঠেলে দিয়ে নিজের মন কি বলে সেটা শুনুন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা সব সময়। ইনশাল্লাহ নতুন গল্প আসতেছে আপনাদের জন্য।